শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিতর্কের মধ্য দিয়ে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ, জাকসু এবং হল সংসদ নির্বাচন। এখন চলছে ভোট গণনা। অনিয়মের অভিযোগে ছাত্রদল, বামপন্থী শিক্ষকদের সংসপ্তক, সম্প্রীতির ঐক্য সহ 5টি প্যানেল ভোট বর্জন এবং পুনর্নির্বাচন দাবি করেছে। আর ছাত্র শিবির বলেছে, পরাজয় জেনে সরে গেছে ছাত্রদল। গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ, নির্বাহী আদেশ ইত্যাদির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিভিন্ন দলের সঙ্গে আজ বৈঠক শেষে কমিশন জানায়, সংবিধান সংশ্লিষ্ট নয়, কিন্তু আদেশ ও বিধির মাধ্যমে করা সম্ভব। এমন বিষয়গুলো সরকার চাইলে এখনই বাস্তবায়ন করতে পারবে। দেশে প্রতি বছর বাড়ছে মাছের উৎপাদন, তবে সংরক্ষণের অভাবে সরবরাহে দেখা দেয় ঘাটতি। 2023-24 অর্থ বছরে মাছের উৎপাদন হয়েছে 50 লাখ টন, যা আগের বছরের চেয়ে 2.5% বেশি। বিশ্লেষকরা জানান, উৎপাদিত সব মাছ সংরক্ষণ করতে না পারায় ঘাটতি দেখা দেয়। সেই সুযোগে দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দিনভর নানা বিতর্ক এবং শেষ বেলায় হঠাৎ উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো জাকসু নির্বাচন। শেষ বেলায় এসে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছে ছাত্রদল সহ 5টি প্যানেল। অব্যবস্থাপনার অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিএনপিপন্থী শিক্ষকরাও। বেশিরভাগ প্রার্থীর অভিযোগ ছিল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। আরও জানাচ্ছেন দাউদ হাসান। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জন আর কয়েকটি কেন্দ্রে বেশ কিছু অনিয়মের অভিযোগে এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হলো 33 বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন শুরু হয়েছে কিছু কিছু জায়গায় 10টা 11টার পরে থেকে। আপনাদের খোঁজ নিয়ে দেখেন না কেন? জামাতের প্রতিষ্ঠানের সরবরাহ করা ব্যালট পেপার ও মেশিনে ভোট নেওয়া এবং গোনার ব্যবস্থা, কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়া, প্রার্থীদের কেন্দ্র পরিদর্শন করতে না দেওয়া, জাল ভোট সহ আরও কয়েকটি কারণ উল্লেখ করে বিকেল 4টার দিকে ভোট বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। আমরা দাবি করেছিলাম জামাত নেতার ছাপানো ব্যালট বাদ দিয়ে নির্বাচন করতে। ভিসি ও রিটার্নিং অফিসার আমাদের দাবি মানেন নাই। তারা যে কারণে জামাত নেতার সাপ্লাই করা ওএমআর মেশিনে ভোট গণনা বন্ধ করেছে, সেই একই কারণে জামাতের সাপ্লাই করা ব্যালটে ফেয়ার ইলেকশন হচ্ছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। সুষ্ঠু হয়নি অভিযোগ করে ভোট বর্জন করে বাম সমর্থিত সংসপ্তক, সম্প্রীতির ঐক্য সহ আরও 4 প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল। স্পষ্ট নিষেধাজ্ঞা থাকার পরেও ভোট কেন্দ্রগুলোতে বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে লিফলেট, টোকেন দেওয়া হচ্ছে। তো এগুলোর বিষয়ে আমরা স্ব কেন্দ্রে যে রিটার্নিং কর্মকর্তা দায়িত্বরত আছেন তাকে আমরা জানিয়েছি, কিন্তু তার কাছ থেকে কোনো ধরনের তদারকি আমরা দেখি নাই। মেয়েদের হলে যখন একটি প্রার্থী সেখানে দোতলায় উঠে যায়, এটা বিষয়টা কিন্তু খুবই আমাদের কাছে একটি অ্যালার্মিং ব্যাপার। এর প্রতিক্রিয়ায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা জানায় শিবির সমর্থিত প্যানেল। তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না, শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝেই তারা আসলে নির্বাচন বয়কট করেছে। এদিন সকাল 11টার পর বঙ্গমাতা ফজিলতুন্নেসা হলে ছাত্রদলের ভিপি প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় ভোট বন্ধ থাকে 1 ঘন্টারও বেশি সময়। হুট করে ঢুকে গেছে, আমার গার্ডও ম্যানেজ করতে পারেনি। তো এখানে আমিও তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা চাইছি যে এখানে একটা হট্টগোল না হোক। যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা দুঃখিত আসলে। অবশ্য নির্বাচন কমিশন জানায়, নির্বাচন সুষ্ঠু পরিবেশে হয়েছে, যদিও অমোচনীয় কালি ব্যবহার নিয়ে জটিলতায় বন্ধ ছিল ভোট গ্রহণ। আমরা আনুমানিক 1 ঘন্টা। এটা কি পরবর্তীতে সময় চালু হয়েছে? পরবর্তীতে কি ভোট গণনার সময়টা বাড়ানো হবে? ভোটাররা জানায়, তাদের পক্ষে যারা কাজ করবেন সেই প্রার্থীকেই তারা ভোট দিচ্ছেন। সৎ প্রার্থীরাই উঠে আসুক, যারা আমাদের মৌলিক অধিকারগুলো রক্ষা করবে এবং আমাদের কাঁধে কাঁধ মিলে আমাদের সকল কাজ করবে। বিকেল 5টায় শেষ হয় ভোট গ্রহণ। এখন চলছে গণনা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।
এদিকে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে সব শিক্ষার্থীকে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম। সকালে রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ৭১ এবং ২৪ জুলাই শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জিএস সহ ডাকসুর নবনির্বাচিত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন। হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন জিএস ফরহাদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। সনদের বাস্তবায়ন নিয়ে আজ রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষে দুটি বিষয়ে মতৈক্য হয়েছে। আরও জানাচ্ছেন নুরুন নাহার ওয়েলি। রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে গত ৩১ জুলাই রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার সংলাপ শেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশন। ৬টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২ পর্বের আলোচনায় ৮৪টি বিষয়ে ঐক্যমত্য হয়। চূড়ান্ত জুলাই সনদের প্রথম ভাগে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে থাকছে ৭ দফা অঙ্গীকারনামা। তবে এতে থাকছে না বাস্তবায়নের কোনো প্রক্রিয়ার কথা। কিন্তু বাস্তবায়নের এখতিয়ার কমিশনের না থাকলেও রাজনৈতিক দলগুলোর আলোচনার কারণে বাস্তবায়নের উপায় নিয়ে ইতিমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে একাধিক বৈঠক করেছে ঐক্যমত্য কমিশন। এ বিষয়ে দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়া হয়েছে, যা নিয়ে আজ দিনভর দলগুলোর সাথে আলোচনা করে কমিশন। যাতে করে কোনো রকম কারণে ভবিষ্যতে এত প্রচেষ্টার মধ্য দিয়ে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যে কাঠামোগত সংস্কারের কথা বলা হয়েছে, সেগুলো যেন ভবিষ্যতে কোনো না কোনোভাবে বাতিল যাতে না হয়ে যায়, সেটাই তারা নিশ্চিত করতে চান। সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোটের সুপারিশ নিয়ে আলোচনা করা হয়। একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া এবং আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেই জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি করে সেই মোতাবেকই সামনে নির্বাচন অনুষ্ঠান করা, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। সংবিধান পরিবর্তন সংশোধনের কোনো প্রশ্ন এটা রাষ্ট্রপতির কোনো অধ্যাদেশের মধ্য দিয়ে এটা কোনোভাবে এটা হওয়া উচিত না, এবং এটার একটা বললাম এটা খুবই খারাপ একটা উদাহরণ তৈরি করবে ভবিষ্যতের জন্য। যদি স্পেশাল কনস্টিটিউশন অর্ডার এবং পরবর্তী গণভোট তার ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন যে টাইমলাইন ঘোষণা হয়েছে এর মধ্যে যদি হয় তাহলে জাতি মুক্তি পাবে। যদি আগামী সংসদ গঠিত হয় সংবিধান সংস্কার পরিষদ হিসেবে যারা একই সাথে রাষ্ট্র পরিচালনা করবে, তাহলে আমরা যৌক্তিকভাবে আমাদের সংকটের মোকাবেলা করতে পারি। জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে জুনের ৬ তারিখে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন এই সনদ হবে, জুলাই সনদ হবে একটি জাতীয় প্রতিশ্রুতি, এবং সেটা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছে তারা অঙ্গীকারাবদ্ধ হবে, এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। সেইটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া। বাস্তবায়ন নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো না আসা গেলেও দুটি জায়গায় একমত এসেছে সবাই। সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। সুপারিশে যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। রোববার আবারও দলগুলোর সাথে বসবে কমিশন। নুরুন নাহার ওয়েলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশে প্রতি বছর বাড়ছে মাছের উৎপাদন, তারপরও বাজারে কমছে না দাম। মৎস্য অধিদপ্তরের হিসেবে ২০২৩-২৪ অর্থ বছরে মাছের উৎপাদন হয়েছে ৫০ লাখ টন, যা তার আগের বছরের চেয়ে ২.৫% বেশি। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। তেলাপিয়া কিংবা পাঙ্গাস সস্তা দামের কারণে এই দুই জাতের মাছের ক্রেতাই মূলত নিম্ন আয়ের মানুষ, যদিও এখন তা নাগালের বাইরে নিম্ন মধ্যবিত্তের। কেননা রাজধানীর বাজারগুলোতে এই মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকা দরে। রুই কাতলের কেজি উঠেছে ৩৫০ থেকে ৪০০ টাকার ঘরে। এক কেজি বাগদা চিংড়ি কিংবা মাঝারি সাইজের কোরাল কিনতে গুনতে হবে ৭০০ থেকে ৯০০ টাকা। আর ইলিশের কেজি আকাশ ছোঁয়া। 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকায়। 1 কেজি সাইজ নলা 280 টাকা, তারপরে হরিণা চিংড়ি আছে বেশি 650 টাকা 600 টাকা, বাগদা চিংড়ি আছে 650 টাকা 700 টাকা এরকম বেচছে।
রূপচান্দা 1000 টাকা কেজি, কাজকি 400 টাকা কেজি, পোয়া 600 টাকা কেজি, কাইকা 600 টাকা কেজি, সাগরেরটা। রাজধানীর বাজারে বিক্রি হয় এসব মাছের বেশিরভাগই চাষের, শতকরা হিসাবে 58%। নদীনালা, খালবিল আর হাওর বাওর থেকে আসে সোয়া 28%, আর সমুদ্র থেকে পাওয়া যায় পৌনে 14%-এর মতো। সরকারি সংস্থা টিসিবির হিসাবে বছর ব্যবধানে রুই কাতলের মতো চাষের মাছের দাম বেড়েছে 15 থেকে 20%, আর ইলিশের দাম বেড়েছে 30%-এর মতো। চাহিদা রয়েছে, সেই চাহিদা অনুযায়ী যদি যোগান বাড়ত, যেটা মৎস্য পরিসংখ্যান থেকে আমরা পাই, কিন্তু সেই অনুযায়ী আমার মনে হয় হচ্ছে না। তথ্য বলছে দেশে প্রতি বছর মাছের চাহিদা 47 লাখ টনের মতো। মৎস্য অধিদপ্তরের হিসেবে 2023-24 অর্থ বছরে মাছের উৎপাদন হয়েছে 50,18,000 টন। তার আগের বছর উৎপাদন হয়েছিল 49,14,000 টন। সেই হিসাবে বছর ব্যবধানে 2 থেকে 3 লাখ টনের মতো উৎপাদন বেড়েছে। প্রতি বছর ধারাবাহিকভাবে উৎপাদন বাড়লেও কেন প্রভাব নেই দামে? উৎপাদন যদিও বেশি হয়, আমাদের সংরক্ষণের অভাবে এই অনেকখানি হয়তো আমরা এটা ব্যবহার করতে পারি না। তো সেখানে এই অবকাঠামোর ক্ষেত্রে কিন্তু আমাদের বা সরকারের একটা ভূমিকা আছে। তারা যদি এটা নেয়, সেক্ষেত্রে হয়তো আমাদের সাপ্লাই যেটা আছে সেটা একটু বাড়বে। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে ইলিশ আহরণে বিশ্বে প্রথম অবস্থানে বাংলাদেশ। মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয়, আর বদ্ধ জলাশয়ের মাছ উৎপাদনের দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দাবি আদায় আন্দোলনের নামে পল্লী বিদ্যুৎ সমিতির যারা ইচ্ছাকৃতভাবে গণছুটিতে থেকে বিদ্যুৎ বিভ্রাটের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। তারা এমন কোনো কাজ করবেন না যাতে তাদের এই যে একটা গণছুটির আবেদন যাতে আমরা সরকার যাতে গ্রহণ করতে, পল্লী বিদ্যুৎ সমিতি কিংবা যাতে এটা গ্রহণ করতে বাধ্য না হয়। ওই জন্য আমরা আশা করি যে তারা অবিলম্বে কাজে যোগদান করবে এবং কোন রকম নাশকতামূলক কাজ, কোন রকম অন্য সহকর্মীকে বাধা দেওয়ার মতো কাজ, এগুলো যদি তারা করেন তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাগেরহাটের 4টি সংসদীয় আসনের সীমানা বহাল রাখার দাবিতে আজও হরতাল করেছেন এলাকাবাসী। এদিকে একই দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় আজ তৃতীয় দিনের মতো 2 মহাসড়ক অবরোধের পাশাপাশি রেলপথও বন্ধ করে দেয় স্থানীয়রা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাগেরহাটের বিভিন্ন সড়কে সকাল থেকে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করেন সংসদীয় আসন ভাগের বিরোধীরা। জেলার বিভিন্ন সড়কের অন্তত 134টি স্থানে অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা। বাগেরহাটে 1970 সাল থেকে 4টি আসন ছিল, এই 4টি আসনকে কমিয়ে 3টি যে করার তারা যে গেজেট অনুমোদন করেছেন, এটা সর্বাত্মকভাবে তারা অবৈধভাবে করেছে। এটা কোনো আইন কানুন মানা হয়নি, আরপিও মানা হয়নি, কোনো গণশুনানি করা হয়নি। হরতালের কারণে আজও কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। বন্ধ আন্তজেলার যান চলাচলও, আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। ভেঙে ভেঙে যদিও রিক্সা মিক্সা ভ্যান ট্যান দিয়েও যাইতে, জনগণে তো কষ্ট, এই কষ্টের তো কোনো শেষ নেই। বাগেরহাটের 9 উপজেলায় দোকানপাট, ব্যাংক, বীমা, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এদিকে হরতালের কারণে স্থবির হয়ে পড়েছে মংলা সমুদ্র বন্দরের কার্যক্রম। বহির্নগরে জাহাজের পণ্য খালা স্বাভাবিক থাকলেও কন্টেনার ইয়ার্ডের কার্যক্রম বন্ধ। রাতের অন্ধকারে আমাদের নাগরিকদের অধিকার বিবেচনা না করে আমাদের সংসদীয় আসন একটি কর্তন করে আরেকটি জেলায় বাড়ানো হয়েছে। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে আছে সাধারণ মানুষ। আমাদের একটা ঐতিহ্যের বিষয় লড়াই টান দিছে, রক্তের বিষয় টান দিছে, এরা আমরা কখনো দ্বিধা হতে দেই না। সড়কের পাশাপাশি আজ প্রথমবারের মতো রেলপথ অবরোধ করা হয়েছে ফরিদপুরের আলগি ইউনিয়নে। তবে অন্য পথ ঘুরে ট্রেন চলাচল করছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা ও বাজার সম্প্রসারণে সহায়তা দিতে মাইডাস আয়োজন করেছে এসএমই শরৎ মেলা।
বিকেলে রাজধানী মাইরাস সেন্টারে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় অংশ নিয়েছেন বিভিন্ন খাতের নারী ও পুরুষ উদ্যোক্তারা। তারা বলেন, স্থানীয় উৎপাদিত পণ্যকে সাধারণ মানুষের কাছে পরিচিতি করা এবং বিক্রয় বাড়ানোই এ মেলার মূল উদ্দেশ্য। মেলায় 60 জন নারী এবং যুব উদ্যোক্তা অংশ নিয়েছেন। 3 দিনের এই মেলা প্রতিদিন সকাল 10টায় শুরু হয়ে রাত 9টা পর্যন্ত চলবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে অন্তর্বর্তীকালীন নেতৃত্ব নিয়োগ নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছে দেশটির সেনাবাহিনী। সম্ভাব্য অন্তর্বর্তী নেতা হিসেবে বিক্ষোভকারীদের অগ্রাধিকার তালিকায় আছেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। নেপালে সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন নেতৃত্ব নিয়োগে মতপার্থক্য দেখা দিয়েছে। এই জটিলতা নিরসনে বৃহস্পতিবার আবারও জেনজি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছে দেশটির সেনাবাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, অন্তর্বর্তী নেতা হতে সম্মতি দিয়েছেন কার্কি, তবে সংবিধান সম্মত উপায়ে তার নিয়োগের বিষয়ে আলোচনা চলছে। এদিকে নেপালে বিক্ষোভকারীদের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34 জনে। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা 9/11-এর 24 বছর পূর্তি আজ। 2001 সালের 11 সেপ্টেম্বর এই দিনে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র। ওই হামলায় প্রায় 3000 মানুষ নিহত হন। নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ নানা আয়োজনে দিনটিকে স্মরণ করছেন মার্কিন নাগরিকরা। দিনটি উপলক্ষে নিউ ইয়র্ক, পেন্টাগন এবং পেনসিলভানিয়ায় স্মরণ সভায় আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিহতদের স্মরণে নিউ ইয়র্কের সেন্ট পলস চ্যাপেলে বেল অফ হোপ বেজে ওঠে। ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নিহতদের সম্মান জানাতে জড়ো হচ্ছেন পরিবারের সদস্যরা। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে 144 রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে গিয়ে 7 উইকেটে 143 রান করে হংকং। নিজাকাত খান সবচেয়ে বেশি 42 রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম সাকিব, তাসকিন এবং স্পিনার রিশাদ 2টি করে উইকেট নেন। ম্যাচে কেন বাংলাদেশ অধিনায়ক টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাই আরব আমিরাতের আবুধাবি থেকে জানাচ্ছেন মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার অনিক জাভের। বাংলাদেশের অধিনায়ক কোনো ধরনের রিস্ক নিতে চায়নি, কারণ 11 বছর আগের একটা স্মৃতি হয়তো লিটনের মনে পড়ে গিয়েছিল। 11 বছর আগে হংকংয়ের বিপক্ষে একটি মাত্র টি-20 ম্যাচ খেলেছিল বাংলাদেশ, সেটাতেও টাইগাররা হেরেছে। তো আজকের ম্যাচে বাংলাদেশ ফিল্ডিংয়ে নেমেই কিন্তু লিটন প্রথম ওভারটা শুরু করেন শেখ মেহেদির মাধ্যমে। দ্বিতীয় ওভারে আসেন তাসকিন আহমেদ। তাসকিন নিজের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেন। এরপরে তানজিম সাকিব বোলিংয়ে আসেন, তানজিম সাকিবও উইকেট তুলে নেন। 10 ওভারের মধ্যে মোস্তাফিজকেও নিয়ে আসেন লিটন কুমার দাস। মোস্তাফিজকে মূলত নিয়ে আসা হয়েছে সব বলার ব্যবহার করে হংকংয়ের বিপক্ষে একটু চাপ সৃষ্টি করা, খুব দ্রুত উইকেটগুলো তুলে নেওয়া, এটাই ছিল লিটনের হয়তো উদ্দেশ্য। লিটন কুমার দাস চাইছিল যে বাংলাদেশ যাতে হংকংকে খুব অল্প রানের মধ্যে আটকিয়ে ফেলতে পারে এবং খুব সহজে ম্যাচটা জয় তুলে নেয়। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। শেষ করছি রাতের সংবাদ যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিতর্কের মাঝে শেষ হলো জাকসু এবং হল সংসদ নির্বাচন। চলছে ভোট গণনা। ছাত্রদল সহ 5 প্যানেলের বর্জন। পরাজয় জেনে ভোট বর্জন তাদের, বলছে শিবির। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, বলেছে কমিশন। রোববার দলগুলোর সঙ্গে ফের বৈঠক। দেশে প্রতি বছর মাছের উৎপাদন বাড়লে সংরক্ষণের অভাবে সরবরাহে ঘাটতি। এই সুযোগে দাম বাড়ান ব্যবসায়ীরা, জানালেন বিশ্লেষকরা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।